हरिओम श्रीराम आम्बदना আমার নাম সঞ্চারী বীরা ঘোষ। আমি সিউড উপাসনা সেন্টার থেকে 2011 থেকে আমি বাপুর কাছে আসছি মিন্স বাপু এনেছে আমাকে। আমার ছোট ছোট দুটো অনুভব বলার আছে। 2014তে আত্মবলে আমি জয়েন হই। আই আমাকে নেয় আত্মবলে। আত্মবল কমপ্লিট হওয়ার পরে 2015-এ দিওয়ালির টাইমে আমার হাজবেন্ডের ট্রান্সফার হয়ে যায় অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়াতে। আমি 2009-এ আফটার ম্যারেজ আমি মুম্বাই এসেছিলাম। 2009 থেকে 2015 ডিসেম্বর অবধি আমি মুম্বাই ছিলাম। 2015 ডিসেম্বর 8 আমি বিজয়ওয়াড়া, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমরা বিজয়ওয়াড়া শিফট হয়ে যাই। আমি সেই বিজয়ওয়াড়ার ঘটনাটাই বলবো। আমার আইয়ের কাছে আত্মবল যখন হয় তখন আমার মেয়ে 4 ইয়ার্স, খুবই ছোট। তাকে রেখে ক্লাস করতে যাওয়া, আত্মবলের রিহার্সাল, প্র্যাকটিস, প্রোগ্রামের প্র্যাকটিস করতে যাওয়া একটু অসুবিধাজনক ছিল। বাট বাপু আয়ের নাম নিয়ে সবকিছুই করে ফেলেছিলাম। বাপু করিয়ে নিয়েছিল, আই করিয়ে নিয়েছিল। তারপরে আমি ডান্সে যেহেতু ছিলাম, আমার অনেক লেট হতো ফিরতে। লাস্ট ট্রেন 1:20 লাস্ট ট্রেন ধরেও বহুদিন ফিরেছি। বাট কোনোদিনই সেরকম কোনো ভয় বা কিছু লাগেনি, কেননা সবসময় মনে হতো যে বাপু আরাই আমার সাথে আছে, কেউ আমাকে টাচও করতে পারবে না, কিছুই করতে পারবে না, আমি সেফ। তো 2015-এ যখন বিজয়ওয়াড়া যাই, আমার হাজবেন্ডের ট্রান্সফার লেটার এসেছিল নভেম্বরে। তো ওই টাইমটা অফ সিজন থাকে, ওই সময় স্কুলে অ্যাডমিশন পাওয়া আর বাড়ি পাওয়াটাও একটু মুশকিল হয়ে যায় ওই সময়। ইউজুয়ালি এপ্রিল মেতেই স্কুল অ্যাডমিশন আর নতুন ঘরগুলো ভ্যাকেন্ট হতে থাকে। আর ওখানে ওরকম সেরকম ব্রোকারেজের ব্যাপার নেই, যেরকম মুম্বাইতে রয়েছে। ব্রোকার নেই ওখানে। বাড়ির সামনে টু লেট বোর্ড লাগানো থাকে, ওই দেখে আপনাকেই মানে খুঁজে নিতে হবে লোকজনকে, যেরকম বাড়ি চাই। আর বেসিক্যালি সাউথে একটু ইন্ডিভিজুয়াল হাউসই হয়, বাংলো টাইপ হাউসই হয়, ফ্ল্যাট সিস্টেমটা কম। আর ফ্ল্যাট গুলো সেই 3 BHK 4 BHK গুলো বিশাল বড় বড় ঘর। প্রথমেই বলি, যদি কিছু বলাতে আমার ভুল হয়ে থাকে তো সবার ত্রুটি মার্জনা করবেন। বাপ্পুয়াইকেও আমি ক্ষমা চাইবো যদি আমার কিছু ভুল হয়ে থাকে বলাতে। বাট আমি নিজের যা ব্যক্তিগত অনুভব আমি নিয়েছি সেটাই আমি ব্যক্ত করতে চলেছি। তো একটা ইন্ডিভিজুয়াল হাউসে আমার হাজবেন্ড আমাকে আর আমার মেয়েকে নিয়ে গেছে। তো প্রথম দিন যাওয়াতে একটু ভয়ই লাগছিল, একেবারেই নতুন। তারপরে ওখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলেগু। তো মুম্বাইতে সেই প্রবলেমটা ফেস করিনি কোনোদিনও, বিকজ এখানে হিন্দি ইংলিশ চলে। বাট ওখানে তো সবাই লোকাল পিপলরা ওখানে তেলেগুই বলে, কেউই ওখানে হিন্দি বোঝে না। আর আমি তেলেগু কিছু বুঝি না, মানে আমার কাছে পুরোটাই একেবারে একটা মানে কোথায় একটা এসে পড়েছি, একটা মানে অজানা একটা আইল্যান্ডে এসে পড়েছি, এবার নিজেকে সার্ভাইভ করতে হবে, এরকম ব্যাপার। তো আমি বাপুর গাইড বুক আছে কিছু, ট্রাভেলার্স গাইড বুক, আমি সেই বুকগুলোকে না ক্যারি করতাম আমার কাছে, যে বেসিক যে তোমার নাম কি বা আমি কোথায় যাবো, এটাকে তেলেগুতে কি বলে। 3টে ল্যাঙ্গুয়েজ ছিল, হিন্দি ইংলিশ তেলেগু। তো আমি সেটা দেখে নিজের রেগুলার ওয়ার্কগুলো করতাম। তো 8 ডিসেম্বর যাওয়ার পরে 9th একটা দিন, 10th দিন আমার হাজবেন্ডকে ব্যাঙ্গালোর, যেহেতু ওখানকার রিজনাল অফিস ছিল, রিভিউ মিট ছিল, তো ওকে ডেকেছে। ওর অফিসে বলেছে যে দেখুন জাস্ট আমার ফ্যামিলি এসছে, আমি কি করেই 9th ইভিনিং এ ব্যাঙ্গালোর আসতে পারবো। তো ওর বস বলেছে নো, সেটা তোমার পার্সোনাল প্রবলেম, আমি সেটা ভাবতে পারবো না। তো আমার হাজবেন্ড গেছে, আমার ঘরের আধা সামান আনপ্যাকও হয়নি, মানে তখনও কার্টুন বক্সে জিনিস। তো আমি ভীষণ মানে ওকে রিকোয়েস্ট করছি যে তুমি কিছু ব্যবস্থা করো, আদারওয়াইজ আমাদের নিয়ে চলো ব্যাঙ্গালোর, অথবা তুমি যাওয়া ক্যান্সেল করো। তো বলছে আমি ওভাবে পারবো না, আমাকে রিভিউ মিট যেতেই হবে। তো আমার বাচ্চা আর আমি রাত্রেবেলায়, যখন আমার হাজবেন্ড রাত্রেবেলায় ইভিনিং এ ফ্লাইট ছিল ব্যাঙ্গালোরের বিজয়ওয়াড়া থেকে, ও বেরিয়ে গেছে বাড়ির থেকে। আমি কিছুই বলিনি, কারণ বলে তো কোনো লাভ নেই। আমি জানি আমার সাথে আমার বাপু আছে, সো বাপুই আমাকে সেভ করবে যেভাবেই হোক। আমি করে নেব, অসুবিধা যেভাবেই থাক অসুবিধা, আমি ঠিক ওভারকাম করে নেবো আমার প্রবলেমগুলোকে। তো রাত্রেবেলা তো মানে একেবারেই ঘুম আসছে না, সারা রাত না বাপুর জব বলছে, আমার মেয়ে পাশে ঘুমাচ্ছে, আমি জেগে বসে আছি। এইভাবে দিনের পর দিন কেটেছে। তো ওখান থেকে তারপরে নানা রকম ওই বাড়িটাতে যে থাকতাম, বাড়িটাতে একটা গ্রাউন্ড ফ্লোরে একটা বাড়ি, তো ফার্স্ট ফ্লোরে কোনো ঘরই ছিল না, পাশে একটা ফ্যামিলি থাকতো। তো ওই আন্টি, আমি ওই নিউ উপাসনা সেন্টার ওখানে খুলেছিলাম, তো শনিবার করে উপাসনা করতাম। আন্টি আসতেন, উনি আবার
আমাকে হিন্দি উপাসনা দেওয়া হয়েছিল, বলেছিল যে বাইরে মারাঠি উপাসনা হবে না। আর আমি প্রথম থেকেই বাপুর এখানে যখনই আসছি প্রথম থেকেই শনিবারের উপাসনা আমি মারাঠিতে করতেই অভ্যস্ত, তো মারাঠিটাই আমার বাই হার্ট হয়ে গেছে। ইভেন আমি নিজে বাঙালি হয়েও আমি বাঙালি উপাসনা বলতে পারি না, বিকজ আমার বাই হার্ট মাইন্ডসেট আমার মারাঠি উপাসনাতে হয়ে আছে। তো যেই কারণে আমার একটু খুব অসুবিধা হতো হিন্দিটা বলতে, আর মানে মনে আসতো যে আমি অনেক কিছু থেকে দূরে, আমার মানে যে সিকিউর একটা সার্কেলের মধ্যে ছিলাম সেখান থেকে সিকিউর জোন থেকে আমি বেরিয়ে গেছি। আমি একা, আমাকে বাপু আছে ঠিকই, বাট আমার যে আশেপাশে লোকগুলো ফিজিক্যালি কেউ নেই আমার কাছে, তা আমার সেগুলো ফিল হতো। তো পাশের বাড়ির আন্টি আসতেন, তো ওই বাড়িটাতে আমার সবসময় কেন জানি না মনে হতো যে কিছু একটা নেগেটিভিটি আছে ওই বাংলোটাতে। তো আমি আমার হাজবেন্ডকে বলতাম, বহুবার চেঞ্জ করারও চেষ্টা করতাম, মানে অন্য টাইমে 5 বছর ওই বাড়িটাতে ছিলাম, তো চেঞ্জ করার যখনই চেষ্টা করতাম কোনো না কোনো কারণে বাড়ি আর চেঞ্জ হতো না। কিন্তু মানে আজীব আজীব জিনিস আমি লক্ষ্য করতাম ওখানে। আমার ফাদার ইন ল 2016 এক্সপায়ার করে গেছেন। যেদিন রাত্রেবেলা উনি হসপিটালাইজড হয়েছেন, আমার মাদার ইন লকে ফোন করেছিল, বলছে মেবি আর উনি ফিরবেন না, বিকজ ওনার সিচুয়েশন ক্রিটিক্যাল রয়েছে। সেদিন রাত্রেবেলা, তখন গরমকালটা, মানে গরমকালে এবার প্রচন্ড গরম আর বিজয়বাড়াতে প্রচন্ড হিট। তো আমরা একটা সিপারে না রুহ আফজা বানিয়ে পুরো ফ্রিজে রেখে আইস করে দিয়েছিলাম ওটাকে, ফ্রিজারে রেখে। তো সেটাকে বেডরুমে রেখে দিচ্ছি যে বিচ মে যদি উঠি রাত্রেবেলায় তাহলে ওটাকে এক সিপ নেবো, বিকজ প্রচন্ড গরম। তো সেদিন যখন রেখেছি, সেদিনই রাত্রেবেলা আমার হাজবেন্ড ব্যাঙ্গালোর থেকে বাপাস আসছিল রিভিউ মিটের পরে। তো রাত্রেবেলায় ও এসছে, অটোমেটিক্যালি ও এসছে 1:20 নাগাদ রাত্রেবেলায়। তখন তালা খুলতে হতো, বাইরে বারান্দা, মানে 2-3টে গেট খুলতে হতো আমাকে, ব্যালকনি, বাইরে বারান্দা রয়েছে, বারান্দার পরে উঠোনের পরে মেইন গেট, তো আমাকে খুলতে হতো। তো এসব খুলে টুলে ওকে, ও ঘরে এসে ফ্রেশ হয়ে শুয়ে গেছে। সকালবেলায় উঠে দেখছি যে স্লিপারটা পুরো এমটি। এবার আমি ভেবেছি মেবি আমার হাজবেন্ড যে রুহ আফজা বানিয়ে রেখেছিলাম, ও হয়তো গরম লেগেছে খেয়ে নিয়েছে ওটাকে, বাট ও বলছে আমি খাইনি। তো আমার একটু পরের দিন আফটারনুনেই জানতে পারলাম আমার ফাদার ইন ল এক্সপায়ার করে গেছেন। তো আমাদের ইমিডিয়েট কলকাতায় যেতে হয়েছে। তো তখন তো ওই সব রিচার্জ করে আসার পরে আমরা ভেবেছিলাম যে এরকম করবো যে সিপারের মধ্যে উদি ঢেলে রাখবো একটা সিপারে উইদাউট উদি ঢেলে রাখবো, যে সত্যি কি কিছু আছে সেটা প্রুফ পাওয়ার জন্য। বাট আমার কেন জানি না মনে হলো যে একটা কথা আছে মাটিতে আদান মে সুখ হ্যায়, তো আমি বললাম যে আমি যদি না জানি আমি ভয়টা আর পাবো না। আমার ভয়টাকে, যতই ভয়টা নিজের মধ্যে ভয়টাকে ইনক্রিজ করবো, আমি বৃত্তাসুরকে মানে ওয়েলকাম করবো আমার লাইফে। তো বাপু যেটা উপনিষদে লিখেছে, তো সেই কারণে আমি বললাম থাকবে যেটা আছে বাপু উইল ডিসাইড কি হবে, আমি আর কিছু করব না। তো এরকম যখনই কোনো রকম পুজো হতো, মানে নবরাত্রি চালু হবে, হঠাৎ করে ওখানে আমাদের রাত্রের থেকে লাইট নেই, আর ওখানে উইদাউট এসি থাকা একটা দিন ভীষণ মানে ডিফিকাল্ট, এত গরম। তো রাত্রেবেলা থেকে কারেন্ট নেই। এমনও দিন গেছে যে আমার মেয়েকে আমরা নিয়ে আমার হাজবেন্ডের অফিসে নিয়ে গেছি, অফিসের কেবিনে 2টো চেয়ারে ওকে ঘুম পাড়িয়েছি, বিকজ অফিসে অ্যাটলিস্ট এসিটা চলবে, বাচ্চাটার শরীর খারাপ হবে না। কিন্তু উইদাউট এসি যদি ওকে রাখি তাহলে ওর গরমে ফিভার এসে যাচ্ছে, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, নানা রকম প্রবলেম হচ্ছিল। তো এরকম হতেই থাকে। তো এরকম 2019-এ আমার বাবার ঘটনাটা বলছি। আমার বাবার ডিমেনশিয়া ছিল। তো বাবার মোটামুটি বাবার ব্রেনের 80% বাবার ব্রেন ডেড ছিল। বাবাকে একটা ওখানে কলকাতার একটা মেন্টাল হসপিটালে দেখানো হতো, কিন্তু আমি আমার দিদি আর আমার মাকে বহুবার বলেছিলাম যে একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নেওয়াটা ভালো, বিকজ সাইকিয়াট্রিস্টদের ওখানে যাচ্ছে তো এতগুলো ওষুধ দিচ্ছে এরকম হাই ডোজের, তো আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়াটা উচিত। তো মোটামুটি কেউ শোনেনি। তো বাবার লাস্টে বেড শোর হয়েছিল। তো বেড শোর হওয়ার জন্য লোকাল যে ফিজিশিয়ান তিনি ইঞ্জেকশন দিতে এসেছিলেন। তখন উনি বললেন যে উনি একজনের ডক্টরের রেফারেন্স দিয়েছেন যে একে দেখান। তো এখন তো সব জায়গাতেই মোটামুটি কর্পোরেট হসপিটালে কিরকম টাইপের ট্রিটমেন্ট হয় সবাই জানে। তো যাই হোক, তো আমার দিদি তখন আমার বড়দি এগুলো দেখাশোনা করেন। তো উনি আমার বাবাকে সেই যে ডক্টর ওনার কাছে নিয়ে গেলেন, ডক্টরের কাছে নিয়ে গেছিলেন। ওটা 14ই ফেব্রুয়ারি 2019। তো বাবাকে নিয়ে গেছে ডক্টরকে, বাবাকে নিয়ে যাওয়া খুব অসুবিধা, বিকজ বাবার ডিমেনশিয়া ছিল। বাবা কোঅপারেট করতো না যে ডক্টরের কাছে নিয়ে যাও, বাবাকে স্ট্রেচারে করে রীতিমতো হাত পা বেঁধে বাবাকে নিয়ে যেত, বিকজ বাবা যেতে চাইতেন না। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলছে ওনার হার্ট প্রচন্ড ভালো, যেই কারণে উনি এখনো বেঁচে আছেন। ওনার ব্রেন 80%-এর ওপরে ডেড বলবো আমি। তো দিদি আমাকে ডাক্তার যা বলেছে সেটা জানিয়েছে। তখন আমি বিজয়বাড়াতে ওই বাংলোতেই থাকি।
তো দিদি আমাকে বলছে যে কি করা যাবে বল। আমি বললাম কিছু না, এখন প্রে করতে হবে ভগবানকে। আমরাও চাইতাম যে বাবা এভাবে কষ্ট পাচ্ছে ভীষণ। অ্যাকচুয়ালি আমার বাবা ভীষণ অ্যাক্টিভ মানুষ ছিলেন, নিজের প্রতিটা কাজ নিজে করতেন, পুরো সবকিছু সিস্টেমেটিক অর্ডারে। সে পুরোটাই একটা মেয়েদের উপরে ডিপেন্ড হয়ে বেঁচে থাকা, মানে আমরা সেই কষ্টটা দেখতে পারতাম না, বাবা যে কষ্টটা পেত আর কি। বাবা আমাকে চিনতেও পারতেন না, মানে আমি ভিডিও কলে 1-2 বার কথা বলতো, বাবা বিফোর 20 ইয়ার্স চিন্তা করতো। তো বাবা বলতো আমার ছোট মেয়ে স্কুল থেকে কেন এখনো আসেনি, মানে আমি তখন স্কুলে পড়ি, তো এখন তো আমারও মেয়ে আছে, আমার মেয়েকেও চিনতো না, আমাকেও চিনতে পারতো না। তো জিনিসটা খুবই মানে বেদনাদায়ক ছিল আমার জন্য যে আমার নিজের বাবা আমাকে এখনো চিনতেই পারছেন না। তো আর তারপরে আমি এত দূরে থাকতাম, আমি যেতেও পারতাম না বাবাকে দেখতে, দেখতে গিয়েও হয়তো আরোই দুঃখ পেতাম। তো যাই হোক, এবার দাদার কাছে জিজ্ঞাসা করেছে যে দাদা বাবার এরকম এরকম অবস্থা, কি করা যায়। তো দাদা বলেছে ওনার জন্য 3 বার রাম রাক্ষা বলুন। তো এটা তো 2019 15 ফেব্রুয়ারির কথা বলছি আমি। তো 15 ফেব্রুয়ারিতে দাদা এরকম 2:30টা নাগাদ জানিয়েছে। আমি আমার দিদিকেও বলেছি, আমার দিদি বাপু ফলোয়ার নয়, তো ফিরবি আমি দিদিকে বলেছি দিদি তুই, আমি তোকে লিঙ্ক পাঠাচ্ছি, তুই অন্তত 3 বার রাম রাক্ষা শোন, বলতে না পারিস অন্তত শোন। তো আমার দিদি আমাকে জিজ্ঞাসা করেছে যে এটা বললে কি বাবা সুস্থ হয়ে যাবে। স্বাভাবিকভাবে আমরা এরকমই ভাবি যে এটা করলে হয়তো আমার ভালোই হবে। তো কেন জানি না, আমি হয়তো মেবি বাপুর ব্লেস আমার উপরে, বাপু আমাকে এই কথাটা আমার মুখ থেকে বলিয়েছিল। আমি আমার দিদিকে বললাম যে আমার মনে হয় না বাবা ঠিক হয়ে যাবে, বাট বাবা শ্রীরামের চরণে চলে যাবে, বাবা মুক্তি পাবে এই কষ্টের থেকে, আমার এরকম মনে হয়। তো এটা 2:30-র ঘটনা। তারপরে আমি আমার মেয়েকে 4 o'clock স্কুল থেকে আনতে গেছি, স্কুল থেকে এনে ওকে টিউশনে ছাড়তে গেছি, টিউশন থেকে আমি ফিরেছি তখন 7:45 মতো হবে। জাস্ট ঘরে ঢুকিয়েছি, আমার মেয়েকে ঘরে ঢুকে বলেছি তুই ফ্রেশ হয়ে যা, আমি স্কুটিটাকে পার্ক করে, আর আমাদের যে বাংলোটা ছিল স্কুটি পার্ক করার জায়গাটা একদম স্লান্টিং ছিল, তো ওঠাতে একটু কষ্ট হতো আমার, আর আমার যেহেতু স্কুটিটা ভীষণ ওয়েট আমারও একটু কষ্ট হতো তুলতে। তা আমি ওকে বললাম মামা তুই রেডি হয়ে যা, হাত পা ধুয়ে বস, আমি এসে তোকে ডিনার দিচ্ছি, আমি স্কুটিটা পার্ক করে আসছি। এর মধ্যে ফোন বেজেছে, আমার দিদি ফোন করেছে, আমার দিদি ফোন করে বলছে যে বাবা আর নেই, বাবা আমাদের ছেড়ে চলে গেছে। মানে কষ্ট তো হচ্ছে, বাট তখন এটাই আমার বারে বারে মনে হচ্ছে যে বাপু কতটা কৃপালু, কতটা দয়ালু। আমার বাবা বাপুকে দেখেছে, বহু বছর আগে দেখেছে। দাদা দাদা বলেছে মুম্বাই থেকে, আমি বিজয়ওয়াড়াতে, আর আমার বাবা কলকাতাতে। তো বাবাকে কয়েক ঘন্টার বাবা কষ্ট পেয়েছে, মানে 2:30 থেকে 7:30, বাবা 7:30 এক্সপায়ার করে গেছেন। মানে বাপুর কৃপা এত অপরম্পার যে তুমি কোথাও বি থাকো, বাপু সেখানেও বি যদি তুমি মন থেকে ডাকো বাপু তোমার জন্য ছুটে আসবে, সেটা ছুটে এসেই ছিলেন বাপু। তো মানে আমি সত্যি কথা বলতে তখন আমার একটা মেয়ের বাবা চলে যাওয়া তার লাইফ থেকে অনেক বড়, মানে কি বলবো, অনেক বড় মানে ক্ষতি, অনেক বড় মানে অভাব। কিন্তু আমি বাপুর ফটোর সামনে, বাপুর মূর্তির সামনে দাঁড়িয়ে তখন এটাই বলেছিলাম যে আমার, আর তখনও আমার হাজবেন্ড বাড়িতে নেই, সে ব্যাঙ্গালোরে গেছে, তাদের ব্যাঙ্গালোরে রিভিউ মিট ছিল, সে ব্যাঙ্গালোরে, আমি আর আমার মেয়ে একা। এবার আমি কি করব কিছু বুঝে পাচ্ছি না। আমি আমার দিদিকে বলছি যে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলে তোকে জানাচ্ছি, বাট এই মুহূর্তে তোরা কিছু করিস না, মানে অন্তিম সংস্কার বিধি বা যে শ্মশানে নিয়ে যাওয়া এগুলো করিস না এখনই, বা একটু আমার জন্য ওয়েট কর। তো আমি বাপুর যে আমার মূর্তিটা আছে বাপুর আমার বাড়িতে, আমি জানি মূর্তি না ওটা বাপুই আছে, তো আমি বাপুকে এটা বলছিলাম বাপু আমি আমার বায়োলজিক্যাল ফাদারকে হারিয়েছি, বাট আমি জানি তুমি আমার জন্মে জন্মে তুমি আমার ফাদার, তুমি তুমি কখনো আমার উপর থেকে হাত সরিয়ে না, আর চিরকাল যাতে তুমি যাতে আমার পাশেই থাকো, তুমি আমার ব্যাকবোন, অলওয়েজ তুমি আমার কাছেই যাতে থাকো। তো আমার তো খুব কষ্ট হচ্ছিল, কি করবো। আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করছি কি করবো, বিকজ বিজয়ওয়াড়া থেকে, বিজয়ওয়াড়া ছোট্ট এয়ারপোর্ট, ওখান থেকে 8টার পরে কোনো ফ্লাইট নেই কোথাও যাওয়ার জন্য। ইভেন 8টার পরে আমি যে হায়দ্রাবাদ অব্দিও যেতে পারবো, ফ্লাইট অ্যাভেলেবেল কিনা সেটাও ডাউটফুল। তো আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম যে কি করা যায়, এখন কি করব। তো বলছে যে ফ্লাইট তো এখন আর কোনো ফ্লাইট অ্যাভেলেবেল নেই, তুমি বাই কার হায়দ্রাবাদ চলে আসো আমার ডটারকে নিয়ে, আমাদের ডটারকে নিয়ে। আমি আর্লি মর্নিং এর ফ্লাইটে ব্যাঙ্গালোর থেকে আসছি, আর তারপরে আমরা ওখান থেকে কলকাতায় যাব। এবার আমাকে বললো যে ড্রাইভার আর আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিয়েছি, ওরা দুজন আসছে, ওদের দুজনের সাথে তুমি যাবে। সেটাও একটা টেনশন, দুটো মানে আননোন লোক, আমি তাদের চিনি, 2-3 বছর ধরে চিনি তাদের, কিন্তু ফিরবি কেউ তো সেভাবে বলতে আপনা নেই। আর অ্যাসিস্ট্যান্ট হিন্দি বলতে পারতেন, বাকি ড্রাইভার হিন্দি বোঝেন না, তেলেগুই বলে ও, আমি ওই টুটা টুটা তেলেগু বুঝি, ওকেও টুটা টুটা তেলেগু বলে বোঝাই, যা বোঝানোর আর কি।
এবার আমরা বাড়ির থেকে আমি মেয়েকে বললাম মামা তুই কোঅপারেট কর বাবা প্লিজ, খেতে নে। ও খেয়ে দিয়ে নিয়ে আমরা ব্যাগ ট্যাগ প্যাক করে বাড়ির থেকে বেরিয়েছি কারিবান 12টা নাগাদ, রাত্রে 12টা। কারণ আমার হাজবেন্ডও বলেছে তাড়াতাড়ি গিয়ে এয়ারপোর্টে তাড়াতাড়ি পৌঁছে লাভ নেই, বিকজ নাহলে এয়ারপোর্টের পার্কিং এ ওয়েট করতে হবে, অথবা প্যাসেঞ্জারের ওখানে গিয়ে লঞ্চে ওয়েট করাও মুশকিল। ওটা তুমি এমন করো যাতে আমার ফ্লাইট আমি ব্যাঙ্গালোর থেকে এলাম, তুমিও এয়ারপোর্ট পৌঁছলে, এরকম ভাবেই তোমরা প্ল্যান করো। তো আমার যে ড্রাইভার ড্রাইভ করে নিয়ে যাবে সে তার আগে 2-1টা ট্যুরে গেছিল, তো সেও বেশ টায়ার্ড ছিল, তো বলেছিল বিচ মে কোথাও রুকে তোমরা ওয়েট রেস্ট নিয়ে নিও। আর ফেব্রুয়ারি মাস একটু ঠান্ডা ঠান্ডা, তো আমরা বেরোলাম বাড়ি থেকে 12টা নাগাদ বেরোলাম, সবকিছু লক টক করে আমি আর আমার মেয়ে, ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্টের সাথে। বাপুকে এটা বললাম, বাপু আমার আর আমার মেয়ের পুরো দায়িত্ব তোমার। আমি দুটো অচেনা লোকের সাথে যাচ্ছি, আমি জানি না, আমি শুধু এটুকু জানি আমার কোনো ক্ষতি হবে না, তুমি আমার সাথে আছো। আর আমি সহি সালামত যাতে আমি হায়দ্রাবাদ এয়ারপোর্ট পৌঁছাই আমার হাজবেন্ড যখন আসবে আর কি। তো এবার ওখান থেকে আমি যখন বেরোলাম, বেরিয়ে গেছি আমরা, তারপরে গিয়ে বিচ বে রাস্তায় একটা পেট্রোল পাম্পে ওরা বললো ম্যাডাম এখানে আমরা একটু রেস্ট নিয়ে নিই। পেট্রোল পাম্পে ওরা দাঁড়িয়েছে, পেট্রোল পাম্প পুরোই খালি, রাত্রেবেলা তখন 2-2-2:30 মতো বাজে, মানে আর শীতকাল যেহেতু গাড়ি ঘোড়াও কম, তো 1-2 ট্রাক আসছে। আমার মেয়ে তো বেচারি সারাদিন স্কুল টিউশন আর এক্সট্রা ক্লাস করে ও ক্লান্ত হয়ে গেছে, আমি ঘুমাতে পারছি না। আমি বাপুর নামই নিয়ে যাচ্ছি যে বাপু আমাকে মেয়েটাকেও সামলাতে হবে। যখন পেট্রোল পাম্পে কোনো ট্রাক বা কোনো গাড়ি আসছে পেট্রোল ঢালতে, আমার হাজবেন্ডের অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার ওরা তো দুজনের সিট গুলো এলিয়ে এসে চাইলে ঘুম, আমি তো আমার মেয়ে রয়েছে সাথে, আমি কি করে ঘুমাবো, আমার এমনিতেও ঘুম ওরকম সিচুয়েশনে আসে না। তো আমি কি করছি, আরো আমার মেয়েকে আর আমাকে ঢেকে দিচ্ছে যাতে কেউ না দেখে যে দুটো লেডিসও আছে, বিকজ মানুষের মনে কি ইন্টেনশন আছে কেউ জানে না। আর প্রতিটা মানুষ ওরা দুজন আছে, ওরা দুজন যে আমাকে বাঁচাবে আমি সেটাও জানি না, কারণ আমি জানি আমাকে বাপুই বাঁচাবে, তো আমি আমার প্রিকশন নিয়েই রাখবো নিজের কাছে। তো এইভাবে ভোরবেলায় সকালবেলায় হায়দ্রাবাদ পৌঁছলাম, তারপরে ওখানে গেছি। ওখানে যাওয়ার পরে নানা রকম যা রিচুয়ালস ওদের করছে ওরা, বাট আমি মন থেকে জানি যে বাপু বলেছে যে উইদিন 10 days রামনাম বৈঠক করতে, এটা করলে এনাফ। বাকি যেগুলো করতে হয় যে পণ্ডিতকে ডেকে তাকে দিয়ে ওই শ্রাদ্ধ বিধি এই ওই লোকজন খাওয়ানো, আমি কোনোদিনই এগুলোকে মন থেকে মেনে নিতে পারতাম না। আর আমার বাবাও এগুলো পছন্দ করতেন না, বাবা কোনো শ্রাদ্ধ বাড়িতে যেতেন না, বলতেন একটা লোক মারা গেছে তার জন্য 5 জনকে নিমন্ত্রণ করে খাওয়ানো এটা খুব খুব বাজে ব্যাপার, এটা করা উচিত নয়। তো বাবা এরকমই বলতেন। আর বাবা সেই কারণে আমি আমার দিদিকে একবার বললাম যে এত এলাহি করে কিছু করার দরকার নেই। যেই মানুষটা নিজের লোককে খাওয়াতে ভালোবাসতেন সে 10 দিন ধরে কিছু খায়নি, সে চলে যাওয়ার পরে তার শ্রাদ্ধর জন্য এত লোকজনকে ডাকিয়ে এত আড়ম্বর করার দরকার কি? তো কেউই শুনবে না আমি জানি। আর আমাকে বললেই বলতো এই তুই চুপ কর, তোর এই মারাঠি নিয়ম আমাদের বলবি না। তো আমি বললাম ঠিক আছে বাবা, আমি মারাঠি নিয়ম মানছি কিনা আমি জানি না, বাট আমি বাপুকে মানছি, আমি বাপুকেই মানবো। তো শ্রাদ্ধ বিধি দিয়ে ওখানে সবকিছু হয়ে গেল। আমি করে আসার পরে আমি 4 দিনে, আমাদের 4 দিনে যে মেয়েদের কাজ 4 দিনেই করেছিলাম। 4 দিনে করে আমি আমার হাজবেন্ড বললাম আমরা বাপ্পাস যাবো, আমরা আর এখানে ওয়েট করবো না, কারণ ওখানে যতক্ষণ থাকবো ততক্ষণ তাদের সেই নেগেটিভ থিঙ্কিং ব্যাকডেটেড থটস গুলো আমাদের ব্রেনের মধ্যে তারা ইনপুট করতেই থাকবে। তো আর সব থেকে বড় কথা আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে, আমরা 3 জনেই খালি বাপুকে মানি। তো যতটা পারা যায় এদের থেকে, এরকম টাইপের মানুষের থেকে দূরে থাকাই ভালো যারা তোমাকে আরো ডিটোনেট করবে। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে বিজয়বাড়া বাপাস চলে আসি। এসে 9 days এর মধ্যেই আমি একদিন রামনাম বৈঠক, কেউ তো ছিল না, আমি একাই বাপু যা যা জব বলতে বলেছে সেগুলো করলাম। সামনে ফল কিছু চাল ডাল রেখেছিলাম। রাস্তায় একজন খুবই গরিব দুঃখী একজন বয়স্ক বৃদ্ধ শুয়েছিলেন, ওনার সামনে সেটা দিয়ে এলাম। কারণ আমি বিজয়বাড়াতে তো সেরকম গুরুক্ষেত্রম বা আমাদের যে জুইনগর মন্দির, হরিওম মন্দির এগুলো কিছুই পেতাম না। তো বাপু বলতো যে গো মাতাকে রেসপেক্ট করতে, তো সেই কারণে আমি সবসময় ওখানে একটা মন্দিরের সামনে গো মাতা থাকতো। আমরা কোনোদিন যেদিনই কোনো ফেস্টিভ্যাল থাকতো আমরা যা বাড়িতে বানানো, যেমন পৌষ সংক্রান্তির দিন, এমনি এটা ছোটবেলা থেকেও দেখেছি আমার দিদাকে, যেমন ঠাকুমা পৌষ সংক্রান্তির দিন যা প্রথমে পিঠে বানানো হতো সেটা প্রথমটা ঠাকুরকে দেখে গো মাতাকে খাওয়ানো। তো সেই এতে আমিও যেদিন যা ফেস্টিভ্যাল থাকতো আমরা কোনো টেম্পলে যেতাম না, বাপুকে যা পুজো বাপু যা নিয়ম বিধি বলেছে সেগুলো করার চেষ্টা করতাম আর গিয়ে গায়কে খেলিয়ে আসতাম। এভাবেই আমাদের চলছে। তো ওইভাবে বাপুর কাছে এর জন্য চির ঋণী আমি যে বাপু আমার বাবাকে ওই কষ্ট থেকে মুক্ত। হরিওম শ্রীরাম আম্বাদনা নাথ সম্বিদা।